আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি, এটা যেমন বেদনাদায়ক সেরকম আমাদেরকে বাঙালি হিন্দু হিসাবে গৌরবান্বিত করে তোলে। এটা হচ্ছে আলিপুর সেন্ট্রাল জেল। নেহেরু কক্ষ রয়েছে, নেতাজি সেল রয়েছে, চিত্তরঞ্জন দাস কক্ষ রয়েছে। ঢুকতেই আমার বাঁদিকে রয়েছে ক্যাফেটেরিয়া, আর আমার ডান দিকে রয়েছে বিদ্রোহী বা বিপ্লবীদের স্মৃতিস্তম্ভ। ডান দিকে রয়েছে ফাঁসি দেওয়ার পরে যখন সবটা নিচে চলে আসতো তখন সেটা এখান থেকে বের করা হতো, সেই জায়গাটা রয়েছে এখানে। কাউকে ফাঁসি দেওয়া হতো, কোনো বিপ্লবীকে ফাঁসি দেওয়া হতো, হয়তো তিনি মারা গেছেন কি যাননি সেটা বোঝার জন্য প্রথমে তার হাতের শিরা এবং পায়ের শিরা কেটে দেওয়া হতো। এই রয়েছে সেই নালা, এই নালা দিয়ে রক্তটা বেরিয়ে যেত, একদম বাইরের দিকে নালা করা রয়েছে, ড্রেন করা রয়েছে, ড্রেন দিয়ে রক্ত বেরিয়ে যেত। কোনো ফাঁসির আসামি তাকে ফাঁসি দেওয়া হবে, তাকে এই কক্ষে রাখা হতো, তার শেষ ইচ্ছে জানা হতো, জেনে যতটা পারা যেত তাকে মানা হতো। আর এই রয়েছে বাথরুম রয়েছে সামনে, ওয়াশরুম যেটাকে আমরা এখন বলি, ওই ওয়াশরুম পাশেই রয়েছে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে তার শোয়ার জায়গা। দীনেশ গুপ্ত মাত্র 20 বছর বয়সে যার ফাঁসি হয়েছিল, 1911 সালে জন্ম, মৃত্যু 1931 সাল। ইংরেজ জেলার, তার হাতে রয়েছে চাবুক এবং তার ভঙ্গিমাটা দেখুন মারণোদ্যত। ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী স্বর্গত ডক্টর বিধানচন্দ্র রায় এই কারাকক্ষে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত ছিলেন। আইন অমান্যের অপরাধে 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। দেখতে পাচ্ছি ইন্দিরা গান্ধীজি বসে আছেন। তিনি প্রতি 15 দিন অন্তর একবার করে বাবার সাথে এসে দেখা করতেন। রুম নাম্বার 1-এ সেই জিনিসগুলো এখানে রাখা রয়েছে। এবার শুরু করা যাক কিভাবে আপনারা এই জেল মিউজিয়ামে আসবেন তার সম্পূর্ণ বিবরণী। 23শে নভেম্বর শনিবার বেরিয়ে পড়লাম বন্ধু অসীমকে নিয়ে। ব্যারাকপুর থেকে ট্রেনে উঠে দমদমে এসে নামলাম, নেমে এবার মেট্রো ধরতে যাব। এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনে। দমদমে নেমে দমদম থেকে মেট্রোর সুড়ঙ্গে পৌঁছলাম। শনিবার 23শে নভেম্বর এখন আমরা রয়েছি দমদম স্টেশনে। দমদম মেট্রো থেকে টিকিট কেটে সোজা চলে যাব যতীন দাস পার্ক। আমার সাথে রয়েছে আমার বন্ধু অসীম। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন অসীম আমার সাথে ছিল, ধানবাদে গেছিল। আজকেও যেহেতু ছুটি রয়েছে, ওকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। মেট্রোয় উঠেও পড়লাম, সোজা যতীন দাস পার্ক আমাদের আজকের গন্তব্য। শনিবার হলে কি হবে, ভিড় কিন্তু কম নেই। ভিড় তো প্রচুর, এছাড়াও মেট্রোতেও প্রচুর ভিড় রয়েছে। 20 টাকা করে টিকিট কেটে দুজনেই উঠে পড়লাম মেট্রোয়। যতীন দাস পার্কের দিকে রওনা হয়ে গেলাম। আমরা নেমে পড়লাম যতীন দাস পার্কে। এখান থেকে আজকে আমাদের গন্তব্য আলিপুর মিউজিয়াম। আমরা যেমন দমদম থেকে যতীন দাস পার্কে আসলাম 20 টাকা ভাড়া, আপনারা গড়িয়া থেকেও মেট্রোয় করে যতীন দাস পার্কে আসতে পারেন। যতীন দাস পার্কে নেমে আমরা একটু এগিয়ে গিয়ে হাজরা ক্রসিংয়ে পৌঁছে গেলাম। হাজরা ক্রসিং থেকে অটোও যাওয়া যায়, না হলে হেঁটেও যদি ডান দিকে যান আপনারা পৌঁছে যাবেন আলিপুর মিউজিয়ামে। অটোয় ভাড়া মাত্র 10 টাকা। এছাড়াও আপনারা শিয়ালদা দিয়েও আসতে পারেন। আর যদি আপনার 4 চাকা থাকে তাহলে তো কথাই নেই, সোজাসুজি 4 চাকা নিয়ে চলে আসুন। আমরা যেদিক থেকেই আসি না কেন, বাসে আসলে বা ট্রেনে আসলে হাজরা মোড়ে নেমে হাজরা মোড় থেকে অটো পেয়ে যাব, নাহলে ডান দিকে হেঁটেও মাত্র 790 মিটার গেলেই আমরা পেয়ে যাব আলিপুর জেল মিউজিয়াম।
এই আলিপুর জেল মিউজিয়াম একদম রাস্তার ওপরেই। এই আলিপুর জেল মিউজিয়ামে ঢুকে সামনের বাদিকেই রয়েছে গ্যারেজ। এই গ্যারেজে আমাদের বাইক রাখলে আমরা ঘন্টা প্রতি দিতে হবে মাত্র 10 টাকা, আর যদি আমরা 4 চাকা গাড়ি রাখি তাহলে দিতে হবে ঘন্টায় 20 টাকা করে। বাঁদিকে গ্যারেজ রয়েছে, ডান দিকে সোজা ঢুকে যাওয়ার পথ। ডান দিকে ঢুকে গেলেই টিকিট কাউন্টার রয়েছে একদম সামনে, বাস স্ট্যান্ডও সামনেই রয়েছে। এখানে যে গ্যারেজ রয়েছে, গ্যারেজটা কিন্তু বিশালভাবে, দেখে নেবেন আপনারা, বিরাট গ্যারেজ। যদি ছুটির দিনে আপনারা আসেন, লম্বা লাইন পড়লেও অসুবিধে নেই, গ্যারেজে গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। মূল দ্বারের দিকে এগিয়ে চললাম। সামনেই রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টাইম টেবিল, এটা পজ করে আপনি দেখে নিতে পারবেন। দেখে আরেকটু এগিয়ে চললাম, সামনেই পড়ে গেল কফি হাউস। কফি হাউস পেরিয়ে দেখতে পেলাম গুগল ম্যাপ। গুগল ম্যাপে রয়েছে স্ক্যানার কিউআর কোড। এই স্ক্যানার কিউআর কোড আপনি যদি মেরে নেন তাহলে পুরো গুগল ম্যাপটাই দেখতে পাবেন মিউজিয়ামের। এরপরে আমরা দেখতে পেলাম এন্ট্রি ফি। 30 টাকা করে দেখে আরেকটু এগিয়ে চললাম। এগিয়ে সামনেই 30 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম মিউজিয়ামে। সারা বাংলা তখন বিদ্রোহের আগুনে জ্বলছে। ইংরেজ সরকার বিদ্রোহ দমন করার জন্য নিপীড়ন চালাচ্ছে। তখন ব্রিটিশ সরকার ইংল্যান্ডে বানিয়েছিল সংশোধনাগার, যার দেয়ালগুলো ছিল এরকমই যেন এক বন্দি আরেক বন্দির সাথে কথা বলতে পারে। কিন্তু আলিপুরে 1906 সালে 21 ফুট উঁচু পাঁচিল এবং মজবুত সেল তৈরি করা হলো। কেন? এখানকার বন্দিরা যেন কেউ কারুর সাথে কথা না বলতে পারে, কারোর মুখ না দেখতে পারে, তারা যেন ডিটেনশনে ভোগে এবং তারা যেন তাদের যে মনের মধ্যে যে সত্যি কথা সেগুলো যেন তারা উগরে দেয় ব্রিটিশ সরকারের কাছে। 2022 সালের 21শে সেপ্টেম্বর 75 বছর পূর্তি উপলক্ষে এই জেলকে মিউজিয়াম রূপে রূপান্তরিত করা হলো। আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি, এটা যেমন বেদনাদায়ক সেরকম আমাদেরকে বাঙালি হিন্দু হিসাবে গৌরবান্বিত করে তোলে। এটা হচ্ছে আলিপুর সেন্ট্রাল জেল। এখানে যখন আমরা আসি, এই সেন্ট্রাল জেলকে এখন মিউজিয়াম করা হয়েছে। 2022 সালের কেউ বলেন 9ই নভেম্বর, কেউ বলেন 2রা ফেব্রুয়ারি। এটা একটা বেদনাদায়ক জায়গা, যেমন সেরকম গর্বেরও জায়গা। এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা স্ট্রিট নাম্বার 6। আমার বাঁদিকে রয়েছে ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ রয়েছে, নেতাজি সেল রয়েছে, চিত্তরঞ্জন দাস কক্ষ রয়েছে, বিধানচন্দ্র রায় কক্ষ রয়েছে, আর রয়েছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। চলুন তাহলে একটু এগিয়ে যাই, দেখি। আমরা এখন ঢুকছি ফাঁসির মঞ্চে। যারা স্বপ্ন দেখেছিলেন ভারতবর্ষকে স্বাধীন করবেন, তাদের আত্মবলিদান কখনো বিফলে যাবে না। সেই ফাঁসির মঞ্চ, যেখানে আমাদের বিপ্লবীরা ফাঁসির মঞ্চে উঠেছেন আনন্দে হাসতে হাসতে, ভারত মার জয়গান করতে করতে। এই যে আমার ডান দিকে রয়েছে, ফাঁসি দেওয়ার পরে যখন সবটা নিচে চলে আসতো তখন সেটা এখান থেকে বের করা হতো, সেই জায়গাটা রয়েছে এখানে। এই আলিপুর জেলে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, কানাইলাল দত্ত 10ই নভেম্বর 1908 সালে, সত্যেন্দ্রনাথ বসু 21শে নভেম্বর 1908 সালে, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত 21শে ফেব্রুয়ারি 1910 সালে, গোপীনাথ সাহা, যাকে আমরা গোপীমোহন বলে চিনতাম, 1 মার্চ 1924, প্রমোদ রঞ্জন চৌধুরী 28শে সেপ্টেম্বর 1926, অনন্ত হরি মিত্র 28শে সেপ্টেম্বর 1926, দীনেশ গুপ্ত 7ই জুলাই 1931, রামকৃষ্ণ বিশ্বাস 2রা মার্চ 1932, দীনেশ মজুমদার 19শে জুন
9 জুন হবে, ওটা 9 জুন 1934 সাল। আর চারুচন্দ্র বসু 19 মার্চ 1909 সাল। ভাবলেও গা শিউরে ওঠে। বাংলা মায়ের কত বীর সন্তান শহীদ হয়েছেন, বলি হয়েছেন, কেউ কেউ ফাঁসিতে চড়েছেন। এই আলিপুর সেন্ট্রাল জেলেই ফাঁসি হয়েছিল মাত্র 20 বছর বয়সী বীরেন গুপ্তর, যে খাসি কাটলে পর্যন্ত তার রক্ত দেখলে কান্নাকাটি করত। সেই বীরেন গুপ্ত একদিন হাসতে হাসতে বাংলা মায়ের জয়গান করতে করতে ফাঁসির দড়ির নিজের গলায় পড়ে নিয়েছিলেন। 1908 সালে কানাইলাল দত্তের প্রথম ফাঁসি হয়েছিল এই আলিপুর সেন্ট্রাল জেলে, আর শেষ ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের 2004 সালে। ভাবতে পারা যায়, এখনও গা শিউরে ওঠে। এখন আমরা রয়েছি অটোপসি রুমে। যখন কাউকে ফাঁসি দেওয়া হতো, কোনো বিপ্লবীকে ফাঁসি দেওয়া হতো, হয়তো তিনি মারা গেছেন কি যাননি সেটা বোঝার জন্য প্রথমে তার হাতের শিরা এবং পায়ের শিরা কেটে দেওয়া হতো। এই রয়েছে সেই নালা, এই নালা দিয়ে রক্তটা বেরিয়ে যেত, একদম বাইরের দিকে নালা করা রয়েছে, ড্রেন করা রয়েছে, ড্রেন দিয়ে রক্ত বেরিয়ে যেত। যখন কোনো ফাঁসির আসামি তাকে ফাঁসি দেওয়া হবে, তাকে এই কক্ষে রাখা হতো, তার শেষ ইচ্ছে জানা হতো, জেনে যতটা পারা যেত তাকে মানা হতো। আর এই রয়েছে বাথরুম, রয়েছে সামনে ওয়াশরুম, যেটাকে আমরা এখন বলি, ওই ওয়াশরুম পাশেই রয়েছে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে তার শোয়ার জায়গা। দীনেশ গুপ্ত মাত্র 20 বছর বয়সে যার ফাঁসি হয়েছিল, 1911 সালে জন্ম, মৃত্যু 1931 সালে। ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল N.S. সিমসন হত্যায় তার ভূমিকার জন্য দীনেশ গুপ্তকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। তিনি তার কুখ্যাত কুঠুরি থেকে আত্মীয় পরিজনের জন্য 92টি চিঠি লিখেছিলেন। এটাও একটি নির্জন কক্ষ, দেখুন পুরো খোলা রয়েছে, সামনে শোয়ার জায়গা, সামনে দেখুন একদম সোজা চলে যাচ্ছে ওয়াশরুম রয়েছে, ডান দিকে শোয়ার জায়গা রয়েছে। একটাই ঘরের মধ্যেই, ছোট কুঠুরির মধ্যেই শোয়ার জায়গা, সারাদিন এখানেই থাকবেন, এখানেই কাটবে। একটাই মাত্র জানলা আর ওয়াশরুম রয়েছে ঘরের ভেতরেই। আর এই হচ্ছে গেট, এই গেটেই কিন্তু তালা দেওয়া থাকতো। একসাথে অনেক বিপ্লবীকে রাখা হতো, কিন্তু তাদের শোয়ার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন দুটো শোয়ার জায়গা রয়েছে। আমার বাঁদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুম তো আর বলা যাবে না, মানে তারা বাথরুম যাই করুন না কেন, পায়খানা পেচ্ছাপ সবই এই ঘরের মধ্যেই তাদের করতে হতো। এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এখন, কিন্তু এগুলো ছিল। আর এই হচ্ছে এক ঘরের মধ্যে হয়তো 20-25 জনকে যখন কঠোরভাবে সাজা দেওয়া হতো, তখন একসাথে অনেক কয়েদিকে একই জায়গায় রাখা। অত্যাচারী ইংরেজ জেলার, তার হাতে রয়েছে চাবুক এবং তার ভঙ্গিমাটা দেখুন মারণোদ্যত। আমরা এখন ঢুকবো নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। এই যে আমাদের বাদিকে দেখছি আমরা, এটা হচ্ছে জওহরলাল নেহেরুর কক্ষ। এখানে তিনি 80 দিন এখানে বন্দী ছিলেন। চিত্তরঞ্জন দাস যিনি এখানে বন্দী ছিলেন এই কক্ষে। ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী স্বর্গত ডক্টর বিধানচন্দ্র রায় এই কারাকক্ষে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত ছিলেন। এটা হচ্ছে নেতাজি কক্ষ, এখানেই নেতাজি ছিলেন। চলুন
তাহলে এবার ওপরের দিকে যাওয়া যাক। ভারতের অন্যতম 3 স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আর আমাদের সকলের প্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, তাদের কিন্তু কক্ষ রয়েছে এই ওপরেই। নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি এই কক্ষে বসেই মেয়রের জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কক্ষ বাদিকে রয়েছে, এখানে ওনাকে দাঁড় করানো হয়েছে একটা মর্মর মূর্তি। কলকাতা পুরসভার তৎকালীন মেয়র দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত এই ভবনের দোতলার 6 নং কক্ষে 1930 সালের এপ্রিল মাসে এবং 1932 সালের 22শে অক্টোবর থেকে 1933 সালের 5ই জুন পর্যন্ত বন্দী ছিলেন। এইখানে কিন্তু যতীন্দ্রমোহন সেনগুপ্তর একটি মর্মর মূর্তি স্থাপন হয়েছে। আপনারা অনেকেই জানেন যে যতীন্দ্রমোহন কিন্তু 5 বার কলকাতার মেয়র নির্বাচিত হয়েছিলেন। এই আলিপুর জেল প্রথম থেকেই বড় বড় গাছপালা দিয়ে সাজানো ছিল। যখন এটা মিউজিয়াম হলো তখন আরও সুন্দর করে জেলের চারিদিকে বা মিউজিয়ামের চারিদিকে ছোট গাছ থেকে বড় গাছ সব লাগানো হয়েছে। আপনাদেরকে আমি দেখালাম যে একটি বাতাবি গাছ রয়েছে, বাতাবি গাছে বাতাবি লেবুও রয়েছে, সেটাও আপনাদের দেখালাম। আপনারা জানেন আমি সবুজ ভালোবাসি, আমি সবসময় আপনাদের বলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এখানেও তার ব্যতিক্রম নেই, তাই জন্যই আপনাদের এটা দেখালাম। আমরা এখন দাঁড়িয়ে আছি নেহেরু কক্ষের সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্দিরা গান্ধীজি বসে আছেন। তিনি প্রতি 15 দিন অন্তর একবার করে বাবার সাথে এসে দেখা করতেন, এখানেই তাদের মধ্যে কথা হতো। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালের 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে অর্থাৎ 80 দিন এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ ছিলেন। জওহরলাল যখন এখানে কারারুদ্ধ ছিলেন তখন 15 দিন অন্তর তার প্রিয় মেয়ে প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধী দেখা করতে আসতেন তার সাথে। তাদের মধ্যে মাঝে মাঝে চিঠির আদান প্রদানও চলতো, আবার সামনাসামনি বসে আলাপ আলোচনাও হতো। যখন তিনি সামনাসামনি আসতেন জওহরলালের প্রয়োজনীয় জিনিসগুলোও তিনি সাথে করে নিয়ে চলে আসতেন। এই জওহরলাল নেহেরুই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন স্বাধীনতার পরে। এই কক্ষেই জওহরলাল নেহেরু বন্দী ছিলেন। একুশ ফুট উঁচু পাঁচিল ঘেরা 15.2 একর জমির উপরে ব্রিটিশ সরকার আদিগঙ্গার ধারে আলিপুর অঞ্চলে স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখার জন্য এই আলিপুর সেন্ট্রাল জেল তৈরি করেছিলেন। এবার আমরা পৌঁছে গেলাম আলিপুর পুলিশ মিউজিয়ামের সামনাসামনি। এটা হচ্ছে 4 নম্বর সেল, এখন এটাকে পুলিশ মিউজিয়াম করা হয়েছে। বই বোমা পাঠানো হয়েছিল D.H. কিংসফোর্ডকে 1908 সালে মারার জন্য, যেটা আমরা জানি আলিপুর কনস্পিরেসি কেস 1908, আলিপুর ষড়যন্ত্র মামলা। এই রুম নাম্বার 1-এ সেই জিনিসগুলো এখানে রাখা রয়েছে। যে সকল রাইফেল, বোমা, পিস্তল এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র দেখতে পাচ্ছি, এগুলো সবই কিন্তু ব্রিটিশ সরকার দ্বারা উদ্ধার করা। ব্রিটিশরা
আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কাছ থেকে এগুলো উদ্ধার করে রেখে দিয়েছিলেন এই আলিপুর সেন্ট্রাল জেলে। সেগুলোই এখন শোভাবর্ধন করছে পুলিশ মিউজিয়ামে। এইগুলোই আমরা দেখছি এখন। অতি অবশ্যই আপনারা এখানে এসে একবার এই মিউজিয়াম দর্শন করে যান। বাঙালি হিসাবে আপনি গর্ব অনুভব করবেন এই মিউজিয়াম দেখলে, এটা আমি গর্বের সাথে আপনাদের বলতে পারি। আমার সামনে রয়েছে মুরারিপুকুরের সেই বাড়ি যেখানে অস্ত্রের সন্ধান পাওয়া গিয়েছিল। বিপ্লবের টানে হেমচন্দ্র দাস কানুনগো তিনি শিক্ষাক্রম এবং সরকারি চাকরি, আর্ট স্কুলের শিক্ষাক্রম সবই তিনি ছেড়ে দিয়েছিলেন। তিনি ছিলেন নিম্নবর্গ পরিবারের। আর তিনি বাংলার বিপ্লবকাণ্ডের যে 3টি প্রথম বোমা ফেটেছিল সেই 3টি বোমাই তৈরি করেছিলেন। এই গল্প শোনার জন্য আপনার কিন্তু দেখতেই হবে দ্বিতীয় পর্ব। আলিপুর ষড়যন্ত্র মামলা 1908। আলিপুর আদালতে দীর্ঘ বিচারের পর অরবিন্দ ঘোষ এবং আরও কয়েকজনকে খালাস দেওয়া হয়েছিল এবং বাকিদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। ষড়যন্ত্র মামলা 1910 সাল। রুম নাম্বার 2 এই কক্ষেই রয়েছে সেইগুলো সব সরঞ্জাম। এই গল্প বললে তো আর শেষ হবে না। 1906 সালে ব্যারিস্টার প্রমথনাথ মিত্র এবং বিপিন চন্দ্র পালের প্রচেষ্টায় পুলিন বিহারী দাসকে ক্যাপ্টেন করে ঢাকা অনুশীলন সমিতি গঠিত হয়েছিল। 1910 সালের আগস্টে পুলিন দাস এবং অন্যান্যদের গ্রেপ্তার করা হয় এবং রাজার বিরুদ্ধে যুদ্ধ করার ষড়যন্ত্রের অভিযোগে ঢাকা ষড়যন্ত্র মামলা নথিভুক্ত করা হয়েছিল। যাদের প্রসিকিউশন মঞ্জুর করা হয়েছিল সেই 55 জনের মধ্যে 44 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং দায়রা আদালতে বিচারের জন্য হাজির করা হয়েছিল। প্রায় 302 জন সাক্ষীকে পরীক্ষা করা হয়েছিল এবং প্রায় 1700 সংখ্যক প্রমাণাদি আদালতের সামনে দাখিল করা হয়েছিল। অবশেষে 36 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং দীর্ঘমেয়াদী কারাদণ্ডে দণ্ডিত করে অন্যত্র পাঠানো হয়েছিল। হাইকোর্টে আপিল করলে 22 জনের সাজা বাতিল করা হয় এবং 14 জনের সাজা পরিবর্তন করা হয়। পুলিন দাসের যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আচ্ছা, আপনারাই বলুন তো, সত্যিকারের এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? এই স্বাধীনতার জন্যই আমাদের দেশের বীর বিপ্লবী যারা মাত্র 19 থেকে 20 বছর বয়স থেকে তারা মায়ের কোল ছেড়ে, মাতৃক্রোশ ছেড়ে যখন তাদের খেলাধুলো করার সময়, সেই সময় তারা চলে গেছিলেন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন, দেশের জন্য আত্মোৎসর্গ করেছেন। এই সময় কিন্তু ভারতবর্ষের কোনায় কোনায় বিভিন্ন রকম, যেমন আমাদের কলকাতাতে অনুশীলন সমিতি ছিল, এরকম সমিতি, ক্লাব, সংগঠন গড়ে উঠেছিল যারা নিজেদেরকে এবং তার এলাকার যে ইয়ং ছেলেপেলে, ইয়ং জেনারেশন, তাদেরকে স্বাস্থ্য সংগঠন সচেতনতা শিখিয়েছিল। তারা বোমা, গুলি, পিস্তলের বিনিময়ে চেয়েছিল স্বাধীনতা। যেন তেন প্রকারেণ ব্রিটিশের থেকে স্বাধীনতা আনতেই হবে, এই ছিল তাদের একদম মাতৃমুক্তিপণ। এই পণ করেই তারা নেমেছিলেন এবং বিভিন্ন জায়গায় ব্রিটিশরাও তখন দমন, উৎপীড়ন সহযোগে বিভিন্ন মামলায় বিদ্রোহী এবং বিপ্লবীদের আক্রমণ করে তাদেরকে বন্দি করা শুরু করেছিল। কলকাতায় অবস্থানকালে গান্ধীজি যে কটি প্রার্থনা সভায় যোগ দিয়েছিলেন তার একটি হচ্ছে স্বাধীনতার প্রাক্কালে অনুষ্ঠিত প্রার্থনা সভায় গান্ধীজি বলেছিলেন, আগামীকাল আমরা ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্ত হব, কিন্তু মধ্যরাতে ভারত ভাগ হবে। আগামীকাল এইভাবে আনন্দের পাশাপাশি শোকের দিন হবে। স্বাধীনতার আবির্ভাবের সঙ্গে সঙ্গে আমাদের একটি ভারী বোঝা বহন করতে হবে। আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের এই ভারী বোঝা বহন করার শক্তি দেন। কলকাতায় থাকার শেষে গান্ধীজি দাঙ্গা যে হয়েছিল সেই দাঙ্গা দমনে সফল হয়েছিলেন। হিন্দু মুসলমানদের একসঙ্গে হিন্দু মুসলিম ভাই ভাই বলে ডাকতে দেখা গেছে শহর ঘুরে। তাদের অনুশোচনা স্বীকার করে অনেক দাঙ্গাকারী স্বেচ্ছায় গান্ধীজির কাছে তাদের অস্ত্র সমর্পণ করেছিলেন। পুলিশ মিউজিয়াম অবধি আজকে আপনাদের দেখানো হলো। যদি এই ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চোখ রাখুন দ্বিতীয় পর্বের জন্য।
ভালো থাকুন, সুস্থ থাকুন।